আসসালামু আলাইকুম। আজ 18 ডিসেম্বর 2020। আমন্ত্রণ জানাচ্ছি টিপটপ মার্ট লিমিটেড প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি মোহাম্মদ সাদিক হোসেন। প্রিয় দর্শক, আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। সেনাবাহিনীর সদর দফতর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি চিঠি দেওয়া হয়েছে। গতকাল বেলা 11:23 বেগম জিয়ার গুলশানের বাসভবনে সেনা সদর থেকে এই চিঠি পৌঁছে দেওয়া হয়। এই চিঠি নিয়ে তৈরি হয় গুঞ্জন। কি আছে চিঠিতে তা জানতে গণমাধ্যম কর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়। পরে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, পেনশন সংক্রান্ত কাগজপত্র পাঠিয়েছে, অন্য কোনো বিষয় নয়। বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের সহধর্মিণী। 1981 সালের 30 মে এক ব্যর্থ অভ্যুত্থানে চট্টগ্রামে নিহত হন তিনি। এরপর থেকেই বিএনপি চেয়ারপারসন পেনশন পান। ঘটনাটা হঠাৎই ঘটেছে। সরকার পতনের ডাক দিয়ে রাজধানীর পুরানা পল্টন জিরো পয়েন্টে জঙ্গি মিছিল। এই ঘটনায় সিনিয়র দুই নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ ও শওকত মাহমুদকে তাৎক্ষণিক শোকজ নোটিশ দেওয়া নিয়ে বিএনপিতে গুঞ্জন শুরু হয়েছে। বিষয়টি দলের অধিকাংশ নেতাকর্মীরই অজানা। দুই নেতাকে শোকজ নিয়েও স্পষ্ট ব্যাখ্যা কেউই দিতে পারছেন না। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জানা যায়, এই ঘটনায় বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে নজরদারিতে রাখা হয়েছে। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকারও। সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবসের দিন সন্ধ্যায় বিএনপির দুই ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। এর মধ্যে শওকত মাহমুদ শোকজের জবাব দিয়েছেন। গত সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী পরিষদ একটি আলোচনা সভার আয়োজন করে। এতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর রেজা কিবরিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান সহ বিএনপির বেশ কিছু নেতাকর্মী এতে অংশ নেন। এছাড়া নাগরিক ঐক্যসহ হেফাজতে ইসলামের কিছু নেতাকর্মীকেও দেখা যায় সেখানে। দুপুরে সমাবেশ শেষ করে নেতাকর্মীরা পল্টন মোড়ে গিয়ে সরকার পতনের স্লোগান দিয়ে এক পর্যায়ে বসে পড়েন। তাদের মাথায় ক্যাপ ও হাতে ছিল জাতীয় পতাকা। ওই সময় বায়তুল মুকাররম মসজিদে বাদ জোহর হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসেন কাশিমির জানাজাও শেষ হয়। সেখান থেকেও হেফাজতের নেতাকর্মীরা পল্টন মোড়ে এসে জড়ো হতে থাকেন। এ সময় সেখানে কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বিএনপির শওকত মাহমুদ, মুক্তিযোদ্ধা দলের সাদেক খান উপস্থিত ছিলেন। শুরুতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক বিষয়টি বুঝে উঠতে পারেননি। মুহূর্তেই পল্টন ও জিরো পয়েন্ট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ নেতাকর্মীদের কাঁদানে গ্যাস ছুড়তে এবং লাঠিপেটা শুরু করলে তারা দ্রুত ওই এলাকা ছেড়ে যান। এরপর সন্ধ্যায় শওকত মাহমুদ ও হাফিজউদ্দিন আহমেদকে শোকজ করে বিএনপি। অসমর্থিত একটি সূত্র বলছে, একাদশ জাতীয় নির্বাচনের পর বিএনপি 20 দলীয় জোট ও জাতীয় ঐক্য ফ্রন্ট সহ আরও কয়েকটি জোট দলের কিছু নেতা বেশ কয়েকবার গোপন বৈঠক করেছেন। এর মধ্যে ব্যাংকক ও নেপালে একাধিকবার বৈঠক হয়েছে। কোনো মহলের সবুজ সংকেত পেয়ে তারা তৃতীয় বৃহত্তর শক্তির মাধ্যমে সরকারের পতন ঘটাতে চান। আলোচনা আছে কয়েকটি প্রভাবশালী দেশও তাদের সহযোগিতা করছে। বিএনপির হাইকমান্ডের অভিযোগ, বিশেষ একটি গোষ্ঠীর পক্ষ হয়ে সরকার পতনের পাশাপাশি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে মাইনাস করে বিএনপির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালাচ্ছে দলেরই একটি অংশ। সম্প্রতি বিভিন্ন ব্যানারে জাতীয় প্রেস ক্লাব সহ নানা স্থানে মানববন্ধন সহ বেশ কিছু কর্মসূচিতেও এসব নেতাকে দেখা যায়। তারাই বিভিন্ন স্থানে দফায় দফায় বৈঠক করছেন। জোট ও ফ্রন্টের বেশ কয়েকজন নেতা এই প্রক্রিয়ায় জড়িত থাকলেও আশপাশের এলাকা থেকে ওই কর্মসূচি পর্যবেক্ষণ করেন। এক পর্যায়ে যখন বুঝতে পারেন বড় কোনো কিছু হচ্ছে না, তখন যে যার মতো চলে যান। তবে কাউকে বহিষ্কার করা হলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে এমন শঙ্কায় বিএনপির হাইকমান্ড তাদের শোকজেই সীমাবদ্ধ রাখছেন বলে জানা গেছে। এদিকে পেশাজীবী পরিষদের ব্যানারে হঠাৎ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির আগে রাতে ঐক্যফ্রন্ট শরিক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার রাজধানীর গুলশানের বাড়ি ঘেরাও করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
এ সময় মান্না বাড়িতেই ছিলেন। একাধিকবার বাড়ির ফটকে গেলেও নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করে চলে যায় পুলিশ। এদিকে বিএনপির তরুণ নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের গোপীবাগের বাসভবনে হামলা চালানোর ঘটনাকেও রহস্যজনকভাবে দেখছেন অনেকেই। গতকাল দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বৈঠক করেছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারা প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। এ সময় তারা চলমান সব পরিস্থিতি নিয়েই কথা বলেন বলে জানা গেছে। কারণ দর্শানোর নোটিশ পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ শনিবার সংবাদ সম্মেলন ডেকেছেন। বেলা 11টায় রাজধানীর বনানীর বাসায় এই সম্মেলন হবে। সেখানে বিএনপির শোকজের বিষয়ে বিস্তারিত কথা বলবেন দলের জ্যেষ্ঠ এই নেতা। আজ সকালে তিনি গণমাধ্যমকে বলেন, শনিবারের সংবাদ সম্মেলনে আমার বক্তব্য আমি গণমাধ্যমে বিস্তারিত জানাবো। সোমবার বিএনপির দুই ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ ও সাংবাদিক শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। তাদের দুজনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে শওকত মাহমুদকে 72 ঘণ্টার মধ্যে এবং হাফিজউদ্দিন আহমেদকে 5 দিনের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ চেঞ্জ টিভিকে বলেন, দলের শোকজের চিঠি পেয়েছি, চিঠির উত্তর প্রস্তুত করেছি। শনিবার সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরব। 16ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। 1971 সালের এই দিনে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। বাংলাদেশের এই বিজয়ে সহযোগিতা করেছিল প্রতিবেশী দেশ ভারত। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে তাদেরও অনেক সেনা প্রাণ হারিয়েছেন। তাই বলে এটিকে শুধু ভারতীয়দের লড়াই বা একমাত্র তাদের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে তা বলা ইতিহাস বিকৃতির শামিল। অথচ অনেক ভারতীয়র চোখে এখনও বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ মাত্র। এ নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে বাংলাদেশিদের মনে। বুধবার বাংলাদেশের বিজয় দিবসে সেই বিতর্ক আবারও উস্কে দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইটে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়কে শুধু ভারতের বিজয় উল্লেখ করে তোপের মুখে পড়েছেন তিনি। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়ে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। এই উপলক্ষে 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপিত হয় বাংলাদেশ ভারত উভয় দেশেই। বাংলাদেশের মতো এদিন ভারতীয় শ্রদ্ধা জানানো হয় যুদ্ধে নিহত শহীদদের। বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বুধবার দিল্লির স্বর্ণিম বিজয় মশালে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। পাশাপাশি এক টুইটে তিনি বলেছেন, বিজয় দিবসে আমরা সশস্ত্র বাহিনীর অবিচল সাহসকে স্মরণ করছি, যা 71-এর যুদ্ধে আমাদের জাতির জন্য একটি চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল। এই বিশেষ বিজয় দিবসে জাতীয় স্মৃতিস্তম্ভে স্বর্ণিম বিজয় মশাল জ্বালানোর সম্মান পেলাম। টুইটে একবারও বাংলাদেশ বা বাংলাদেশি বীর মুক্তিযোদ্ধাদের কথা উল্লেখ করেনি নরেন্দ্র মোদী। এ নিয়ে খেপেছেন অনেক বাংলাদেশি। মুক্তিযোদ্ধাদের অবদানের কথা উল্লেখ না করে শুধু ভারতীয় সেনাদের সম্মান জানানোই তীব্র ভাষায় ভারতীয় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। প্রধানমন্ত্রী মোদীর মতো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীও বাংলাদেশের কথা উল্লেখ না করে বিজয় দিবস নিয়ে টুইট করেছেন। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে বলেছেন, 1971 সালের এই দিনে ভারতীয় সেনাবাহিনী অদম্য সাহস এবং বীরত্বের সঙ্গে মানবাধিকারের সার্বজনীন মূল্যবোধ রক্ষা করে। এদিন বিশ্ব মানচিত্রে একটি ঐতিহাসিক পরিবর্তন ঘটায় ভারতীয় সেনারা। ইতিহাসে সোনার অক্ষরে লেখা এই ঘটনা প্রতিটি ভারতীয়কে গর্বিত করবে। শুভ বিজয় দিবস। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটে বলেছেন, আজকে বিজয় দিবস উপলক্ষে আমি ভারতীয় সেনাদের বীরত্ব এবং সাহসকে সম্মান ও শ্রদ্ধা জানাই। আমি আমাদের সেনাদের বীরত্বের কথা স্মরণ করি, যারা 71-এর যুদ্ধে বীরত্বের নতুন কাহিনী লিখেছিলেন। তাদের ত্যাগ সব ভারতীয়দের জন্য অনুপ্রেরণার উৎস। জাতি সর্বদা তাদের শ্রদ্ধা করবে। বাদ যাননি ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও। তার শুভেচ্ছা বার্তায়ও কোথাও বাংলাদেশের কথা উল্লেখ নেই। টুইটে এই কংগ্রেস নেতা বলেছেন, 71 সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক বিজয় উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও সেনাবাহিনীর বীরত্বকে সালাম জানায়। সেই সময় ভারতের প্রতিবেশী দেশগুলো ভারতীয় প্রধানমন্ত্রীকে লৌহ মানব ভাবত এবং দেশের সীমানা লঙ্ঘন করতে ভয় পেত। দর্শক, নিচ্ছে সুপারস্টার গ্রুপ বিরতি। ফিরছি একটু পরে। তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে। বাবা, ভালো মতো দেখতে পাচ্ছি না। কম আলোই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ। ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো। আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়।
টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশ সেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশ সেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম। প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্বাগত আবারও প্রত্যেককে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। বিদেশে অর্থ পাচার বিষয়ে দুদক, সিআইডি, বিএফআইইউ ও এনবিআর এর তথ্য পর্যাপ্ত নয় বলে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে যারা অবৈধভাবে গাড়ি বাড়ি তৈরি করেছেন তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চান আদালত। এর সঙ্গে জড়িতদের নাম জানতে চাওয়া হয়, কিন্তু সংস্থাগুলো সম্পূর্ণ তথ্য দিতে পারেনি। কিন্তু আদালত এ সংক্রান্ত সব তথ্য হাতে পাওয়ার ব্যাপারে কঠোর। এজন্য এসব সংস্থাকে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মানি লন্ডারিং বিষয়ে তথ্য উপস্থাপনের পর বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এদিন ধার্য করেন। এদিন দুদক, সিআইডি ও এনবিআর আদালতে অর্থ পাচারের বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করে। এতে উঠে আসে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া সহ বেশ কয়েকজন প্রভাবশালীদের নাম। সঙ্গে আসে ক্যাসিনো মমিনুল হক সাইদের নামও। শতাধিক ব্যক্তির নামে প্রায় 2500 কোটি মানি লন্ডারিংয়ের তথ্য দেয় দুদক। তবে এতে সন্তুষ্ট হননি আদালত। কানাডা সহ বিভিন্ন দেশে যারা অবৈধভাবে গাড়ি বাড়ি তৈরি করেছেন তাদের বিষয়ে চান সুনির্দিষ্ট তথ্য। এসব প্রতিবেদন দেখে আদালত বলেন, এখানে 22 অক্টোবর হাইকোর্টের দেয়া আদেশের পরের কোনো আপডেট তথ্য নেই। আমরা অর্থ পাচারকারীদের নাম জানতে চাই, আপনারা নতুন নাম বলুন। সম্রাট তো কারাগারেই আছেন, আর নতুন করে অন্য কারা জড়িত তাদের নাম বলুন। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হলেও দুদক মাত্র 41 কোটি টাকা আদায় করতে পেরেছে। দেশের 18 কোটি মানুষ, তাদের মধ্যে গুটি কয়েক লোক অর্থ পাচার করে। তাদের সবার নাম জানার অধিকার আছে। আমরা অর্থ পাচারকারীদের নাম ঠিকানা জানতে চাই। অ্যাটর্নি জেনারেল জানান, বিভিন্ন দেশে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটগুলোর মধ্যে এগবন্ড চুক্তির কারণে অর্থ পাচারকারীদের তথ্য চাইলেই আদালতে উপস্থাপন করা সম্ভব না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশে বাংলাদেশের অ্যাম্বাসিগুলোকে তথ্য জানাতে বলেছেন। আমাদের সময় দেন, পরে আদালত ফের দিন ধার্য করেন। আদালতে দেওয়া দুদকের প্রতিবেদনে বলা হয়, 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত মানি লন্ডারিং অপরাধে মোট 47টি মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। মানি লন্ডারিং অপরাধে 88টি মামলা বর্তমানে কমিশন তদন্ত করছে। এসব মামলায় অন্তত 100 জন প্রায় 2500 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। বিভিন্ন মামলা ও অনুসন্ধান শেষে 4 ব্যক্তির বিদেশে সম্পদ ফ্রিজ করার তথ্য ব্যবস্থাপনা ইউনিট থেকে সংগ্রহ করা হয়েছে। সম্প্রতি রাজধানীর দোলাইয়ের পাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের সাথে আওয়ামী লীগ সরকারের সম্পর্কের বেশ টানাপোড়েন চলছে। ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ণ এবং 71-এ মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে ইসলামী ভাবধারার এই গোষ্ঠীকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে আওয়ামী লীগ। এ বিষয়ে দৈনিক নয়া দিগন্তের এক প্রতিবেদন থেকে বিস্তারিত তথ্য জানা যায়। ওই প্রতিবেদনে বলা হয়, সরকার শিগগিরই হেফাজতে ইসলামের সঙ্গে একটি শক্ত সম্পর্ক গড়ার উদ্যোগ নিচ্ছে। গত সোমবার রাতে হেফাজত সমর্থিত আলেম ওলামাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যদিও ওই বৈঠকে ভাস্কর্য ইস্যুতে এখনও কোনো সমঝোতা হয়নি বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। দলটির নেতারা মনে করছেন, প্রথমত বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে বড় ধরনের কোনো আন্দোলন গড়ে তুলতে পারছে না। 2013 সালে হেফাজতে ইসলামকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছিল বিএনপি জোট। 5ই মে শাপলা চত্বরের ঘটনার মধ্য দিয়ে সরকারের সাথে হেফাজতের একটি সুসম্পর্ক তৈরি হয়। কিন্তু সম্প্রতি আল্লামা আহমদ শফির ইন্তেকালের পর হেফাজতের নতুন কমিটি গঠিত হয়েছে। সরকারকে বেকায়দায় ফেলতে বর্তমান কমিটিকে হাত করে বিএনপি জোট
তাদের স্বার্থে রাজনৈতিকভাবে কাজে লাগাতে পারে এমন আশঙ্কা রয়েছে। দ্বিতীয়ত, আওয়ামী লীগ চায় মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ দলমত নির্বিশেষে সব ধর্মের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে নিয়ে যেতে। 90% মুসলমানের দেশে ইসলামী ভাবধারার এই গোষ্ঠীকে অবহেলিত রেখে উন্নয়ন সম্ভব নয়। ফলে আওয়ামী লীগ চাই হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন হলেও তাদের সাথে সরকার বা আওয়ামী লীগের একটি সামাজিক সুসম্পর্ক বজায় থাকুক, যাতে তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতেও ভূমিকা রাখতে পারবে, দেশের কল্যাণে তারা নিয়োজিত থাকতে পারবে। এ প্রসঙ্গে ঢাকা 5 আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য যে জায়গায় স্থাপন করা হচ্ছে এটা আমার আসনের দক্ষিণের শেষ সীমানায়। শুরুতে কিছু আলেম ওলামা আন্দোলন করে বাধা দিয়েছে, কিন্তু এখন তারা কিছুটা নীরব রয়েছে। তিনি বলেন, যাত্রাবাড়ি এলাকায় 250-র মতো মাদ্রাসা রয়েছে। তারা আমাদের এই সমাজেরই মানুষ, তাদের সাথে সামাজিকভাবে উঠা বসা করতে হয়। তাদেরকে আমরা আমাদের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছি, বলেছি ভাস্কর্য ও মূর্তি এক নয়। আশা করি তারা বিষয়টা বুঝবেন এবং একটি সুন্দর সমাধান হবে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যু নিয়ে বিএনপি জামায়াত রাজনৈতিকভাবে ফায়দা নেয়ার চেষ্টা করছে। তিনি বলেন, হেফাজতে ইসলামের সাথে আলাপ আলোচনা চলছে। দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। প্রিয় দর্শক, changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অন্তহীন শুভেচ্ছা।